ছোটো ছোটো বাচ্চারা প্রায় 24 ঘন্টাই হাগিস পরে থাকে, তাদের জন্য ইউটিআইটা আরও বেশি হচ্ছে। আর একটা জিনিস, গরুর দুধ বেশি খাবো না, কারণ গরুর দুধেতে একটা ফুড অ্যালার্জি হয়। এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে একটা ভাইরাল ইনফেকশান থাকে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট অসুখ বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট ভাইরাস বিশেষ করে আমাদের দেশে, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিবায়োটিক আমাদের এখনও বেরোয়নি। নিউমোনিয়ার সঙ্গে জ্বরটা থাকবেই, তখন আমরা অ্যান্টিবায়োটিকের কথা ভাবি। শীত এসেছে, বাচ্চাদের অসুখ বিসুখও বেড়েছে। আপনারা বাবা মায়েরা বাচ্চাদের সর্দি কাশি না কমলে ধরতেই পারেন না সঠিক কী রোগ হয়েছে। নমস্কার, আমি স্নেহা। আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারে, যেখানে স্বাস্থ্য পায় সঠিক রায়। আজ আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে রয়েছেন বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট ডক্টর নির্মল কুমার ইন্দ্র। আমরা এখন ডক্টর ইন্দ্রের থেকে জেনে নেব শীতে বাবা মায়েরা বাচ্চাদের কোন অসুখকে ভুল ভেবে বসেন। শীতকালে যেটা হয়, ওয়েদারটা একদম ড্রাই থাকার জন্যে ডাস্ট বা পলিউশন অনেক বেড়ে যায়। শীতকালে যেটা হয় বেশি, সেটা হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস এবং ভাইরাল ফিভার। ভাইরাসটাও আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনের জন্যই তখন ভাইরাল কজটা বেড়ে যায়। এইটা মেনলি অ্যালার্জির ট্রিটমেন্ট করতে হয় বা অ্যালার্জিকে বর্জন করতে হয়। যেমন যেখানে ডাস্ট বেশি সেখানে যাব না, গাছপালার দিকে বেশি যাব না, পোলেন আছে বলে। তারপর উলেন গার্মেন্ট পরবো না, যেমন ধরুন সোয়েটার ইত্যাদি, তার বদলে জ্যাকেট পরবো যাতে উল নেই। আমরা কম্বল ব্যবহার করব না, লেপ ব্যবহার করব, তাহলে আমরা অনেকটা অ্যালার্জি থেকে রেহাই পেতে পারি। আর একটা জিনিস, গরুর দুধ বেশি খাবো না, কারণ গরুর দুধেতে একটা ফুড অ্যালার্জি হয়। বেশি খাবো না মানে অনেকে গ্লাস গরুর দুধ খায়, সকালে ব্রেকফাস্টে গরুর দুধ, স্কুল থেকে এসে রাত্রিরে বেশি খাবো না। এই অ্যালার্জির কারণের মধ্যে একটা হলো মানে এনভায়রনমেন্টাল, আর একটা হচ্ছে ফুড অ্যালার্জি, আর একটা হচ্ছে সিজনাল। সাধারণত শীতের গোড়াতে বা দুটো সিজনের অন্তর্বর্তী সময় এই অ্যালার্জিটা বাড়ে। শীতের সময় এটা বেশি বাড়ে, কারণ গরম থেকে শীতের এই জাংশনটাতে বেশি হয়। এই অ্যালার্জিক ডিসঅর্ডারের মধ্যে মেনলি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, এটা অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, হুইজি ব্রঙ্কাইটিস, অ্যাজমেটিক ব্রঙ্কাইটিস, বিভিন্ন নামে। অ্যাজমার সঙ্গে অ্যাজমেটিক ব্রঙ্কাইটিসের অনেক তফাৎ। অ্যাজমাটা সাধারণত বাচ্চাদের বেশি হয় না, এটা বড়দের হয়। এটা লাংসকেও অ্যাফেক্ট করে, কিন্তু অ্যালার্জিক ব্রঙ্কাইটিসকে লাংসকে অতটা অ্যাফেক্ট করে না। তো অ্যান্টি অ্যালার্জিক আমরা দিই। একটা অ্যান্টি অ্যালার্জিক আমরা প্রিভেনশান হিসেবে প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার সময় বলি, যেমন মন্টেলুকাস্টের সঙ্গে আমরা সেট্রিজিন দিই। সেট্রিজিন আমরা আলাদা করেও দিই। এই ওষুধ, অ্যালার্জির ওষুধ মেনলি বাচ্চাদের এগুলোই দেওয়া হয়। এবার যদি শ্বাসকষ্ট হয়, তখন আমরা কখনো অ্যান্টিবায়োটিক দিই না, কারণ এটা মেনলি ভাইরাল, যে মানে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ভাইরাস প্রচুর আছে, কিন্তু ব্যাকটেরিয়া আছে, কিন্তু সেটা অতটা ক্ষতি করে না বাচ্চাদের, কারণ তাদের ট্যাক্সিনগুলো দেয়া আছে, অ্যান্টিভাইরাল ভ্যাকসিনও অনেক কিছু দেয়া থাকে। তা সেই জন্যে আমরা মেনলি যেটাকে বলি, যদি শ্বাসকষ্ট অনেকেই নিয়ে আসে, খুব ছোটো বাচ্চাদের বা একটু বড় বাচ্চাদের, সেক্ষেত্রে আমরা সিরাপ তো আছে, কাশির সিরাপ এখন আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ কাশির সিরাপের সঙ্গেও ওই অ্যাডিটিভ যেটা দেওয়া হচ্ছে মিষ্টি করার জন্যে বা অ্যাকসেপ্টেবল করার জন্যে, সেটা ক্ষতি করছে। তা সুতরাং সেই জন্যে আমরা ইনহেলারে চলে যাই এখন। যে ওষুধগুলো আমরা মুখে সিরাপ দিয়ে খাওয়াতাম, সেটা ইনহেলার দিয়ে খাওয়াই। ইনহেলারটা খুবই বেবি ফ্রেন্ডলি। বাচ্চারা সিরাপ পছন্দ করে না, তাদের মায়েদের পেছন দৌড়তে হয়, জোর করে খাওয়ালে তারা বমি করে দেয়। কিন্তু ইনহেলারটা তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে, কারণ ইনহেলারে ওই কোনো টেস্টের কোনো ব্যাপার নেই, কোনোটা বিটার, কোনোটা নট টেস্টি, হ্যাঁ, এগুলোর ব্যাপার নেই। সেই জন্য তারা ইনহেলারটা, বিশেষ করে যদি স্পেসার দিয়ে আমরা দিই, তাহলে তারা একটু ঠোঁটটা ফাঁক করে থাকলেই ওষুধটা ডাইরেক্টলি যেখানে আমাদের প্যাথোলজি, মানে ব্রঙ্কাইটিসের, মানে যেখানে ব্রঙ্কাসের মিউকাসগুলো ঠিক হয়ে গেছে, সেইখানে চলে যায়, বলে মিউকাসগুলোকে ওরা আলগা করে দেয়,
দুটো ইনহেলার দিলে একটা মিউকাস হালকা করে যায়, যেমন ব্রঙ্কো ডাইলেটার বলি আমরা, আর একটা মিউকাসটাকে টুকরো করে বার করে দেয়, সেটা হচ্ছে মিউকোলাইটিক। সেই দুটো স্পেশাল যেগুলো আপনার ইনহেলার ইউজ করা হয়, যেমন লিভোলিন এবং বুডেকট বা ফুরাকট। এগুলোই আমরা ট্রিটমেন্ট এবং প্রিভেনশন, মানে অ্যালার্জি থেকে প্রিভেন্টিভ মেজারটা নিই, আর ট্রিটমেন্টটা এটাই ইউজুয়ালি করি। অনেক বাবা মায়েরা আছেন তাদের বাচ্চাদের সর্দি কাশি হলে ভাবেন ঠান্ডা লেগেছে, কিন্তু আরএসভির কথা এত বলা হয় কেন, সেটা স্যার থেকে জেনে নেব। দেখুন, আমি একটু আগে বললাম যে উইন্টারে প্রথমে বা ঠান্ডা লাগার যে ব্যাপারটা, যেটা যে সিজনে বেশি হয়, সেখানে এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে একটা ভাইরাল ইনফেকশান থাকে। যেখানে ড্রাই ওয়েদারে এগুলো বেশি থাকে। এরকম অনেকগুলো ভাইরাস আছে, শুধু আরএসভি নয়, এছাড়া অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, সিনসিটিয়াল ভাইরাস, এগুলো আছে। কিন্তু আরএসভিটাকে আমরা আইডেন্টিফাই করি বেশিরভাগ ক্ষেত্রে, তাই আরএসভির কথাটা এত বলা হয়। এবং সেই জন্যেই আরএসভির একটা ভ্যাকসিনও সারা পৃথিবীতে অনেকেই চেষ্টা করে রিসেন্টলি বার করেছেন। তারও নাম, উচ্চারণটা RXV, AREXVEY, RXV ভ্যাকসিন। সেটা ফাইজার কোম্পানি বার করেছে, এখনও আমাদের মার্কেটে আসেনি। এবং সেটা আমরা ভাইরাল কালচার করে বেশিরভাগ যে কটা ভাইরাসের আমি নাম বললাম, RXV ছাড়া অ্যাডিনো ভাইরাস, তাতে একটা বাচ্চাদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়, সিনসিটিয়াল ভাইরাস রেসপিরেটরি প্রবলেম হয়, রাইনো ভাইরাস হাঁচিটাই মেনলি, কাশি ইত্যাদি হয়। এবং এরা বেশিরভাগই আপনার এনভায়রনমেন্টাল পলিউশন থেকে আসে। তা আরএসভির ব্যবসাতে যেহেতু একটু ভ্যাকসিন বেরিয়েছে, চর্চা হচ্ছে, ওই জন্য মা বাবারা বেশি জিজ্ঞেস করে। শীতে বাচ্চাদের জ্বর হওয়াটা খুবই কমন। অনেক পেরেন্টরাই ভাবেন যে ভাইরাল জ্বর, কিন্তু ভাইরাল জ্বর আর ব্যাকটেরিয়া জ্বরের মধ্যে পার্থক্যটা কি? এটা খুবই ভালো প্রশ্ন। জ্বর হলেই মায়েরা একটু আতঙ্কিত হয়ে যান, এবং হাই ফিভার হলে তো হনই। এটার কারণ হচ্ছে যে তারা জানেন না কোনটা ভাইরাল কোনটা ব্যাকটেরিয়াল। এবার আমাদের কাছে এলে আমরা যেটা বলি যে ভাইরাল ফিভারটা খুব কমন, যেমন এই যেটা বললাম সিজনাল জাংশনে পলিউশনের একটা অঙ্গ হচ্ছে কিছু কিছু ভাইরাস, যার জন্য আরএসভি নিয়ে আলোচনা হলো। তেমনি কি করে এটা ভাইরাল কি ব্যাকটেরিয়াল বোঝার সোজা উপায় আছে। প্রথমেই অধৈর্য হয়ে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই, কারণ অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়ালটাকে আইডেন্টিফাই করে যদি দেওয়া যায় ঠিক আছে, আইডেন্টিফাই না করে যদি আমরা দিই সেটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতন। তাতে কি অপকারিতাটা হয়, সেই অ্যান্টিবায়োটিকটা যখন দরকার সেটা হয়তো খুব ভালো অ্যান্টিবায়োটিক, কিন্তু যখন দরকার সেটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। আর ভাইরাল ফিভারে আগেই বলেছি যে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই। অ্যান্টিভাইরাল আমাদের মেনলি আছে ভ্যাকসিনস, আমরা ভ্যাকসিনসের উপর জোর দিই। অনেক অ্যান্টিভাইরাল ভ্যাকসিন আছে, হ্যাঁ, তার মধ্যে খুব কমন যেগুলো রিসেন্টলি এসেছে বা আসছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ফ্লুভ্যাক, আর একটা হচ্ছে আরএসভি ভাইরাল, যেটাকে আরএক্সভি বলছি আমরা। এছাড়াও আরও যেগুলো পুরনো, যেমন মিজলস একটা খুব ইম্পর্টেন্ট জ্বর এবং সর্দি কাশি হাঁচি ইত্যাদি একটা ভাইরাস, সেটা এমএমআরের মধ্যে আমরা পাই। এমএমআরের মধ্যে পুরোটাই আমরা ভাইরাল, তিনটেই ভাইরাল, সেটা অবশ্যই সকলকে দেওয়া উচিত। এই ভাইরাল ফিভারের ডায়াগনোসিসটা কী করে করব? একটা পেশেন্ট এলো জ্বর নিয়ে, আমরা তাকে প্রথমে বলবো জ্বরটা কত উঠছে। সে যদি বলে 100-র উপর, 101 বা 2, তখন আমরা বলবো আপনি 24 ঘন্টা জ্বরটা মাপুন। যদি জ্বরটা যখনই 100-র উপর উঠবে, সেটা টাইম এবং ডেট থাকবে, একটা টাইম দিয়ে আপনি তার মাত্রাটা লিখে রাখবেন। এইবার জ্বরটা ভাইরাল ফিভার ইউজুয়ালি হাই ফিভার হয়, এবং সেটা 3-4 দিনের বা ম্যাক্সিমাম 5 দিন থাকে, আস্তে আস্তে তারা বেরিয়ে যায়। কী করে বেরোয়? ইউরিন দিয়ে। সুতরাং জলটা বেশি খেতে হবে, প্রথম সপ্তাহে প্রচুর জল খেতে হবে, অন্তত 4-5 দিন মিনিমাম। তারা যদি ফিভারটা আস্তে আস্তে কমে যায় বা না বাড়ে। এবার ব্যাকটেরিয়াল হলে, যেটা কমনলি ব্যাকটেরিয়াল আমরা বাচ্চাদেরও পাই, সেটা হচ্ছে আপনার টাইফয়েডের। সেটা ভ্যাকসিন দেওয়া আছে কি না দেখব, তারপর যদি দেওয়া থাকে ভালো, না থাকলে বলবো নিয়ে নিতে টাইফয়েডের ভ্যাকসিন। তারপর আমরা ব্লাড পরীক্ষা করে দেখব,
ব্লাডের কালচার করা যায়, ইউরিনের পরীক্ষা করা যায় অন্য ইনফেকশনের জন্য, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআইয়ের জন্যে। এবার ভাইরাল ইনফেকশন হয়েছে কিনা বুঝতে গেলে পার্টিকুলারলি সেই ভাইরাসগুলোর কালচার করা যায়, যেমন সিনসিটিয়াল ভাইরাস বা ওই অ্যাডিনো ভাইরাস, এগুলোর কালচার করা যায় এবং ভাইরাল ভ্যাকসিনগুলো নিয়ে নিতে হয়, যেটা অ্যান্টিভাইরাল ভ্যাকসিনগুলো। যদি এমএমআর না দেওয়া থাকে, এমএমআরটা মানে মিজলসের ভ্যাকসিন নিয়ে নিতে হবে। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট ভাইরাস বিশেষ করে আমাদের দেশে, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের, এটা মায়েরা খুবই আতঙ্কিত হয় এবং প্রশ্নও করেন, ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিবায়োটিক আমাদের এখনও বেরোয়নি, কিন্তু ডেঙ্গু হয়েছে কিনা বোঝার জন্য আমাদের ব্লাড টেস্ট আছে, হ্যাঁ, ব্লাডের অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট আছে, তা সেটা আমরা করতে পারি। এছাড়া আমরা ব্লাডের হোল ব্লাড পিকচার দেখে আমরা সন্দেহ করতে পারি কি না ডেঙ্গুর একটা ভয় কেন, ওটা অন্যান্য ভাইরাসের থেকে একটু ভয় কেন, কারণ এতে প্লেটলেট কাউন্ট বা রক্তের একটা কণিকা, হ্যাঁ, প্লেটলেট বলি আমরা, সেই প্লেটলেট কাউন্টটা কমে যায়। এবার যদি দেখা যায় রুটিন ব্লাড করে এক্সামিন করে, যেটাকে বলি আমরা হোল ব্লাড এক্সামিনেশন, হ্যাঁ, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, তার মধ্যে যদি দেখি আমরা প্লেটলেটটা কমে গেছে, তখন আমরা সন্দেহ করি, তখন আমরা সেই ডেঙ্গু অ্যান্টিজেন অ্যান্টিবডির টেস্টটা আমরা করি। আমাদের পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলে কমন ভাইরাস যের জন্যে আমরা বা মায়েরা একটু চিন্তিত হই, সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কোনো ভ্যাকসিন এখনও বেরোয়নি। যেমন আমাদের কমন কিছু ভাইরাসের ভ্যাকসিন বেরিয়ে গেছে, মিজলসের মামসের ভ্যাকসিন বেরিয়ে গেছে, কিন্তু ডেঙ্গুর ভ্যাকসিন বেরোয়নি। এবং সেক্ষেত্রে ডেঙ্গু ডায়াগনোসিসটা খুব একটা শক্ত তা নয়। প্রথমে হাই ফিভার হবে, 103-104 জ্বর হবে, মাথার যন্ত্রণা, বিশেষ করে চোখের পেছনে যন্ত্রণা, এবং প্রচুর হাত পায়ের যন্ত্রণা হয়। তা সেইটার জন্য চিকিৎসা যে বিশাল কিছু একটা তা নয়, আর ইনভেস্টিগেশনও খুব বিরাট কিছু নয়। প্রথমে আমরা একটা সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট দেখে নিই, তাতে টোটাল কাউন্টটা দেখি এবং প্লেটলেট কাউন্টটা দেখি। টোটাল কাউন্ট বেশি হলে, প্লেটলেট কাউন্টটা কম হলে তখন আমরা একটু অ্যাপ্রিহেন্সিভ হয়ে যাই, তখন আমরা ডেঙ্গু অ্যান্টিজেন বা ডেঙ্গু NS1 অ্যান্টিজেনটা করি এবং তার অ্যান্টিবডিটাও করি। অ্যান্টিজেন পজিটিভ হলে বা অ্যান্টিবডিটা খুব বেশি হলে আমরা ডেঙ্গু ডায়াগনোসিস করি। এবং চিকিৎসা কিন্তু যেটা বললাম, যেহেতু ভ্যাকসিন নেই, চিকিৎসা হচ্ছে জ্বরটাকে কমিয়ে রাখা। তার জন্য আমরা প্যারাসিটামল সিরাপ বা ট্যাবলেট এবং হসপিটালে প্যারাসিটামল ইনফিউশন মানে ইন্ট্রাভেনাস। আর জলটা প্রচুর বেশি খাই, আমরা এখানে বাই ওরালি জলটা খাই, আর হসপিটালে হলে স্যালাইন দেওয়া হয়। এই হচ্ছে যে ডেঙ্গুর চিকিৎসা। আর টেম্পারেচারটা দেখা হয়, এবং যদি দেখা যায় ডেঙ্গু পজিটিভ, প্লেটলেট কাউন্ট কম, তাহলে আমরা প্রতি একদিন আমরা প্লেটলেট কাউন্ট দেখি। যদি প্লেটলেট কাউন্ট খুব বেশি কমে যায়, তখন প্লেটলেট ট্রান্সফিউশন বা ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়। ভাইরাস ছাড়া আরও কি কিছু ব্যাকটেরিয়া রয়েছে? বাচ্চাদের 6 বছর পর্যন্ত ভাইরাল ফিভারটাই বেশি হয়। হাই ফিভার, রাইনাইটিস মানে স্নিজিং, কাফ, হাই ফিভার, এগুলোই বেশি হয়। সেক্ষেত্রে ফ্লুইড মানে আইদার ওরাল আর পেরেন্টেরাল মানে স্যালাইনের মাধ্যমে ফ্লুইড, এবং জ্বরের ওষুধ অ্যান্টিপাইরেটিক, প্যারাসিটামল বা ইবুপ্রোফেন প্যারাসিটামল, এইসবগুলো দেওয়া হয়। ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিকের বিশেষ ভূমিকা নেই, যারা দেন। এবার ব্যাকটেরিয়া ভাইরাসের, আমরা তো কিছু ভাইরাসে আমরা কালচার করি কিছু ক্ষেত্রে, সেটা যদি নাও পাওয়া যায় তাতে অত চিন্তা করার কিছু নেই। মেনলি যেটা দেখি টোটাল ব্লাড কাউন্ট, সিবিসি, তাতে প্লেটলেট কাউন্ট দেখি, লিউকোসাইট কাউন্ট দেখি। প্লেটলেট কাউন্ট কম হলে তো আগেই বললাম যেটা ডেঙ্গুর কথা ভাবতে হয়, আর লিউকোসাইট কাউন্ট যদি বেশি হয়, এটা ভাইরাল ইনফেকশানে খুব বেশি হয়, এবং ইএসআর বা সিরিঅ্যাক্টিভ প্রোটিন CRP এটাও বেশি হয়, তাতেও ভাববার কিছু নেই যদি প্লেটলেট কাউন্টটা ঠিক থাকে এই ডেঙ্গুর ক্ষেত্রে। তখন আমরা অনেক সময় যদি দেখি কমছে না, সর্দি কাশি এবং তার জ্বর, নিউমোনিয়ার সঙ্গে জ্বরটা থাকবেই, তখন আমরা অ্যান্টিবায়োটিকের কথা ভাবি। ব্লাড কালচার, ইউরিন কালচার, এগুলো দিই। ইউরিন কালচারটা করি কারণ পেচ্ছাপের ইনফেকশানটাও আমরা মাথায় রাখি।
স্পেসিফিক্যালি 3 দিন না বলে আমি বলবো 3 থেকে 5 দিনের মধ্যে যদি বেশি হয়, মানে অ্যাভারেজ ধরুন 4 দিনের বেশি হলে আমরা যেটা করি সেটা একটা ব্লাড পরীক্ষা করি আর একটা ইউরিন পরীক্ষা করি। ব্লাড পরীক্ষাটা কেন করি? হাই ফিভারে আপনার ব্লাডের ক্ষেত্রে যেহেতু অত্যন্ত কম ভাইরাস আমরা কালচার করতে পারি বা কালচার করার দরকার হয়, তা আমরা টোটাল ব্লাড কাউন্ট বা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টটা করি। তাতে যদি দেখি আমার টোটাল কাউন্টটা বেশি, পলিমর্ফ বেশি, তখন আমরা সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা ইএসআর বেশি, তখন আমরা ব্লাড কালচারের কথা ভাবি। এক্ষেত্রে আমরা কোন অসুখের কথা ভাবি? বাচ্চাদের ক্ষেত্রে কমনলি আমরা নিউমোনিয়ার কথা ভাবি। যদিও নিউমোনিয়ার জন্মের পরে 3টে ভ্যাকসিন 4, 8, 12 সপ্তাহে দেওয়া হয়, বুস্টার ডোজও একটা দেওয়া হয় 6 মাসে, সেই জন্যে তবু আমরা নিউমোনিয়ার কথাটা ভাবি, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট অসুখ বাচ্চাদের ক্ষেত্রে। এবং নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিংয়ের মধ্যে চেস্টে কনজেশন পাবো, যেটা স্টেথিস্কোপ ছাড়া পাওয়া যায় না। দরকার হলে আমরা চেস্ট এক্সরে একটা করে নিই, কিন্তু সেটা রুটিন নয়। যদি আমরা মনে করি রুটিনলি আমরা একটা ব্লাড সিবিসি, যেটাকে কমপ্লিট ব্লাড কাউন্ট বলে, আর একটা ইউরিনের টোটাল কাউন্ট এবং কালচার করে নিই। কারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেও খুব হাই ফিভার হয়, সেখানেও কাঁপুনি দেয়, এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন। এখন ছোট ছোট বাচ্চারা প্রায় 24 ঘন্টাই হাগিস পরে থাকে, তাদের জন্যে ইউটিআইটা আরও বেশি হচ্ছে। তা এই দুটো কথাই আমরা ভাবি, পেচ্ছাপের ইনফেকশন এবং লাং ইনফেকশনের মধ্যে নিউমোনিয়া আর ভাইরাল ইনফেকশন। ব্যাকটেরিয়া, এই নিউমোনিয়া, নিউমোকক্কাল ভ্যাকসিন, এই ব্যাকটেরিয়া, এছাড়া আর ব্যাকটেরিয়ার কথা ভাবি না। একটু বড়ো বাচ্চাদের ক্ষেত্রে আমরা টাইফয়েডের কথাও ভাবি, সেটা 1 বছরের বেশি হলে আর কি। ডক্টর ইন্দ্র, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করতে পারেন। ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে, এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার।